এমন একটা দেশের কথা কল্পনা করেন যাদের বেঞ্চে এমন প্লেয়ার আছে যারা কিনা যে কোনো দেশের বা যে কোনো দলের অন্যতম সেরা স্টার হওয়ার যোগ্য। এমন একটা কোচের কথা কল্পনা করেন যিনি বিশ্বের অন্যতম একজন সেরা মিডফিল্ডারকে বলছেন তুমি বিশ্বকাপে যাচ্ছ না। আর এমন একটা স্কোয়াডের কথা চিন্তা করেন যেখানে নয় নয় জন পৃথিবীর বিখ্যাত ফরওয়ার্ড রয়েছে, তারপরও কেন জানি মনে হচ্ছে কোনো একটা কিছু মিসিং। আর এটা একদম কল্পনা নয়, এটা আমি বলছি ফ্রান্সের কথা। লাস্ট থার্সডে নাইটে দিদিয়ের দেশম প্যারিসে ২৬ জনের যে স্কোয়াডটা ঘোষণা করলেন, তারপরেই কিন্তু ফুটবল বিশ্বে একটা ঝড় বয়ে গেল। কেউ কেউ বলছে এটা ইতিহাসেরই সেরা স্কোয়াড, কেউ কেউ বলছে দেশম অনেক বড় একটা ভুল করে ফেললেন, আবার কেউ কেউ বলছে এই স্কোয়াড নিয়ে যদি ট্রফি না জিততে পারে ফ্রান্স, তাহলে এটা ফ্রান্সের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বলেই কিন্তু গণ্য করা হবে। সো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা ফ্রান্সের যেই স্কোয়াডটা ঘোষণা করেছে তাদের কোচ দিদিয়ের দেশম, ২৬ জনের সেই স্কোয়াডটা কেমন হয়েছে, কে আছেন, কেন আছেন, কে নেই এবং কেন নেই, তা নিয়েই কিন্তু আজকে চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওতে। সো উইদাউট ফার্দার এডু লেটস গেট স্টার্টেড। ফ্রান্স কি এবারের এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম দাবিদার নাকি একমাত্র দাবিদার? দিদিয়ের দেশম এবার স্কোয়াডটা সাজিয়েছেন ৩ জন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ৫ জন মিডফিল্ডার এবং ৯ জন ফরওয়ার্ডকে নিয়ে। মিডফিল্ডারের নাম্বারটা কি একটু কম হয়ে গিয়েছে কিনা সেটা কিন্তু পুরো ভিডিওর ভিতরে আমরা ঢুকলেই দেখতে পাবো, এবং কে কে আছেন কে কে সেখানে নেই সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। সো প্রথমে যদি একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখি যে ফ্রান্সের এবারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কেমন হলো এবং কারা কারা রয়েছেন সেখানে। গোলকিপার হিসেবে এখানে দেখা যাচ্ছে যে যেই ৩ জন রয়েছেন তার ভেতরে একজন হচ্ছেন Mike Maignan, একজন হচ্ছেন ব্রিস সাম্বা, আর চমক হিসাবে মাত্র ২১ বছর বয়সে কিন্তু রবিন রিসার, যার কিনা এটাই প্রথম ফ্রান্সের কল আপ যিনি কিনা এ পর্যন্ত এখনো ফ্রান্সের হয়ে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি। হিগো লরিস এত বছর ধরে কিন্তু ফ্রান্সের ওই গোলবারটা সামলেছেন, তিনি তো এবারে নেই, তো তার বদলে ৩ জন যে গোলকিপার এসেছে তার ভেতরে কিন্তু মাইক ম্যানেনই ফার্স্ট চয়েস হিসেবে এই ফ্রান্সের গোলকিপিংটাতে থাকবেন বা গোলকিপিংটা করবেন। তাহলে ডিফেন্ডার কারা রয়েছেন সেখানে, চমক কি কিছু রয়েছে নাকি যারা এক্সপেক্টেড ছিল তারাই রয়েছেন? সো ফ্রান্সের ডিফেন্স লাইন আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম সালিবা, ইব্রাহিম কোনাতে, জুল কুন্দে, দায়া উপামেকানো, থিও হার্নান্ডেজ এবং লুকাস হার্নান্ডেজ। এই লাইন আপ দেখলে যে কোনো স্ট্রাইকারের বা যে কোনো অপোনেন্টের কিন্তু ঘুম হারাম হয়ে যেতে পারে। একটা কম্প্যাক্ট স্ট্রং ডিফেন্স লাইন নিয়ে কিন্তু ফ্রান্স এই স্কোয়াডটা ডিক্লেয়ার করেছে। তবে মিডফিল্ডের অবস্থা কি সেম নাকি মিডফিল্ডে ফ্রান্সের কোনো লুপহোলস রয়েছে? চলেন মিডফিল্ডে কারা কারা আছে আমরা যদি একটু দেখে নেই। মিডফিল্ডে দেখতে পাচ্ছি অরলিয়ান চুয়ামেনি, ওয়ারেন জাইরে এমেরি, মানু কোনে, অ্যাদ্রিয়ে র্যাবিও, আর সবথেকে বা সবাইকে চমক দিয়ে কিন্তু রয়েছেন ৩৫ বছর বয়সী এঙ্গোলো কান্তে। তো এখানে মিডফিল্ডে আমি যদি বলি যে চুয়ামেনির সাথে কি অ্যাদ্রিয়ে র্যাবিও নাকি এঙ্গোলো কান্তে, কে থাকবেন? একটা প্রবাবল যদি 11 বা স্টার্টিং 11-এ কে কে থাকতে পারেন, আমার কাছে মনে হয় যে এটা কিন্তু একটু টাফ কল হবে। মানু কোনের মতন প্লেয়ার রয়েছেন যেখানে, সেখানে কিন্তু এমেরির মতন প্লেয়ার রয়েছেন। সো মিডফিল্ডে ৫ জন দেখলেও ৫ জনই কিন্তু আপনার তুখোর ৫ জন রয়েছেন। সো কাকে বাদ দিয়ে কাকে নামাবেন বা স্টার্টটা করবেন সেটা কিন্তু দিদিয়ের দেশমের জন্য খুবই একটা টাফ কল হতে যাচ্ছে। ভাই ফরওয়ার্ড লাইনটা নিয়ে যদি কথা বলতে যাই তাহলে আসলে আমার নিজেরই বুক থরথর করে কাঁপছে যে এইরকম একটা ফরওয়ার্ড লাইন কিভাবে করে একটা দেশের ফুটবল ইতিহাসে এইভাবে করে ৯ জন ফরওয়ার্ড একই ওয়ার্ল্ড কাপের একটা স্কোয়াডের ভিতরে চলে আসে। তাহলে চিন্তা করে দেখেন যে ফ্রান্সের রিসোর্সেস কতটা স্ট্রং। ফ্রান্স যেভাবে করে 2টা বিশ্বকাপ নিয়েছিল, 2018 বিশ্বকাপের যে স্কোয়াডটা রয়েছিল তার থেকে খানিকটা অংশে কিন্তু 2022-এর বিশ্বকাপ স্কোয়াডটাকে আরেকটু স্ট্রং মনে হয়েছিল। তবে ফুটবলের তাদের ইতিহাসের সেরা স্কোয়াডটাই মনে হয় বানিয়েছে ফ্রান্স এইবারের ওয়ার্ল্ড কাপের জন্য। ফরওয়ার্ড লাইনে যে 9 জন আছেন 9 জনই কিন্তু সুপারস্টার, হয়তো একজনের কথা আপনি বাদ দিতে পারেন, এবং এখানে আফসোসও আছে একজন সুপারস্টার কিন্তু মিসিং এই স্কোয়াডে। তারপরেও যে 9 জন আছে তারা প্রত্যেকেই কিন্তু গেম চেঞ্জার। সো চলেন দেখি তো ফরওয়ার্ডে কারা কারা রয়েছেন। ফরওয়ার্ডে ভাই কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, বারকোলা, মার্কাস থুরাম,
মাইকেল ওলিজে, ডেজিরে দুয়ে, রায়ান শেরকির মতন প্লেয়ার রয়েছেন, মাতেয়া অ্যাকলিউশে এবং ফিলিপে মাতেতা। এই 9জন ফরওয়ার্ড রায়ান চেরকির মতন সুপারস্টার, কিলিয়ান এমবাপ্পের মতন পৃথিবী কাঁপানো স্ট্রাইকার। আপনি চিন্তা করতে পারেন ওসমান দেমবেলে, যার কিনা 2018 এবং 2022-এর ওয়ার্ল্ড কাপটা ফ্লপ গিয়েছিল, সেই ওসমান দেমবেলে যখন একটা কামব্যাক করেছেন গত 2টা বছর, তিনি তার লাইফের বেস্ট টাইমটা পার করছেন, ব্যালন ডিওর পর্যন্ত জিতেছেন। সো সেই ওসমান দেমবেলে কিন্তু এই ফ্রান্সের এইবারের একটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে, সাথে মাইকেল ওলিজে। বায়ার্ন যদি এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো কোনোভাবে, এই মাইকেল ওলিজে কিন্তু ছিলেন ওয়ান অফ দ্য কন্টেন্ডার ব্যালন ডিওরের জন্য এবছরে। হতেও পারে তিনি যদি ওয়ার্ল্ড কাপ জিতে যেতে পারেন, তাহলে কিন্তু দেয়ার ইজ অলসো আ পসিবিলিটি যে তিনি ব্যালন ডিওরটা জিততে পারেন। মাইকেল ওলিজে বলা হয় বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন। তবে দুইজনের উপরে আমি এখানে বাজি লাগবো, একজন হচ্ছেন রায়ান চেরকি আর আরেকজন হচ্ছে ডেজিরে দুয়ে। ভাই, ইয়াংস্টারদের ভেতর থেকে এখন ওয়ার্ল্ডের নেক্সট সুপারস্টার বলা হচ্ছে কিন্তু এই দুইজনকে, স্পেশালি রায়ান চেরকি। আপনি চিন্তা করেন তাহলে অ্যাটাকিং লাইনটা ফ্রান্সে কোন লেভেলে তারা নিয়ে গেছে। আর একজন যিনি কিনা মিসিং, তিনি কিন্তু হতে পারতেন ফ্রান্সের আরেকজন অন্যতম গ্লোবাল আইকন বা সুপারস্টার, যিনি কিনা হতে পারতেন এই ওয়ার্ল্ড কাপের আরেকজন এক্স ফ্যাক্টর ফ্রান্সের জন্য, যিনি কিনা অ্যাকিলিসের ইনজুরির কারণে ছিটকে গেছেন। তিনি হচ্ছেন লিভারপুলের স্ট্রাইকার হুগো একিতিকে। এই একিতিকে ছাড়া আপনি চিন্তা করেন যে ফ্রান্সের অ্যাটাকটা কতটা সমৃদ্ধশালী। এই অ্যাটাক নিয়ে ফ্রান্স কি থেমে থাকবে? এই অ্যাটাক নিয়ে কি ফ্রান্সকে কেউ আটকাতে পারবে? তাহলে ফ্রান্সের খেলা রয়েছে আসলে গ্রুপ স্টেজে কার কার সাথে। ফ্রান্স যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে ফ্রান্সের কিন্তু সঙ্গী সাথীরা হচ্ছে ইরাক, সেনেগাল এবং নরওয়ে। ইরাকটা কিন্তু একটু কম্পিটিটিভলি ইজি হবে, নরওয়েটাকে বলতে পারে, বাট সেনেগাল কাগজে কলমে তারা তো আফ্রো চ্যাম্পিয়ন, কিন্তু তারপরেও কিন্তু যেভাবে করে সেনেগাল এই ওয়ার্ল্ড কাপে কি চমক দিতে পারে কি না, ফ্রান্সের জন্য আসলে গ্রুপ স্টেজটা পার হওয়াটা কোনো রকম কোনো হয়তো বা সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হবেই না, এটা একদম ক্লিয়ার কাট বলে দেওয়া যায়। ফ্রান্স কত দূর যাবে সেটা ডিপেন্ড করবে তারপরের স্টেজ থেকে ফ্রান্স অ্যাজ এ টিম কীরকম পারফর্ম করতে পারে। আমরা কিন্তু কিছু কিছু সময় ফুটবলে দেখে থাকি যে ফুটবল এতটা ক্রুয়েল গেম যে সুপারস্টার বা স্টার স্টার্টেড স্কোয়াড যদি হয়, তাহলেই যে সেই টিমটা একদম পুরো পারফরমেন্স করে ফাটিয়ে দেয় তেমন কিন্তু দেখা যায় না, উল্টাটাও হতে পারে। তবে ফ্রান্সের ক্ষেত্রে কি সেরকম হতে পারে এবার, সেটা কিন্তু সবাই বলে দেবে। তবে ফ্রান্সকে এবারে কিন্তু আটকানোটা হয়ে যাবে, ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। কোনো টিম কি পারবে ফ্রান্সকে আটকাতে? তবে একটু চলেন, একটা আফসোসের কথা না বললেই নয়। পৃথিবীর অন্যতম সেরা মিডফিল্ডার বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের কামাভিঙ্গা, তিনি নেই, তাকে ডাকাই হয়নি। এমন নয় যে কামাভিঙ্গার খুবই বাজে একটা আউটিং গিয়েছে এই সিজনটাতে। এখানে দেশমের একটা কিন্তু এক্সপ্লেনেশন ছিল যে আমি সেরা স্কোয়াডটা বানাতে চাইনি, আমি চেয়েছি ব্যালেন্সড একটা স্কোয়াড বানাতে, এবং ব্যালেন্সটা বানানোর জন্যই আমাকে যা যা করণীয় ছিল আমি তাই করেছি। কামাভিঙ্গাকে আসলে তিনি প্রয়োজন মনে করেননি এই স্কোয়াডে রাখার, এবং তার সাথে কোলোমুয়ানি, যিনি কিনা গত বিশ্বকাপে 2022-এ আর্জেন্টিনাকে অলমোস্ট হারিয়ে দিয়েছিলেন, কিন্তু সাব হিসেবে নেমে পুরো গেমটাকে চেঞ্জ করতে তিনি যেইভাবে করে তার অ্যাটাকিং মুভ দিয়ে কিন্তু একেবারে কাবু করে ফেলেছিল আর্জেন্টিনাকে। সেই বিখ্যাত সেভটা এমি মার্টিনেজ, যদি ওই সেভটা কোলোমুয়ানি না করতে পারতেন, ওয়ার্ল্ড কাপটা কিন্তু ফ্রান্সের কাছেই চলে যেত। সেই কোলোমুয়ানি যদিও এইবারে পুরোটা সিজনে টটেনহামের হয়ে তিনি যেই বাজে পারফর্ম করেছেন, সে কারণে যে তিনি এই বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি ডাক পাবেন না সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল। সো কোলোমুয়ানির এক্সক্লুশনটা কিন্তু তেমন কোনো সারপ্রাইজিং ফ্যাক্টর হিসেবে আসেনি, বরং এটা এক্সপেক্টেডই ছিল। তবে এছাড়া আসলে যারা যারা আছেন আমার কাছে মনে হয় যে তারাই আসলে এক্সপেক্টেড, এবং এরাই খেলার মতনই ছিল। একটা হেভিওয়েট স্কোয়াড বানিয়েছে ফ্রান্স। তবে এই স্কোয়াড থেকে যদি আমি বলি যে কি প্লেয়ার বা কোন কোন প্লেয়ারকে আসলে আমি এক্সপেক্ট করব বা আমি আশা করব যে তারা হয়ে উঠবেন ফ্রান্সের স্টার পারফর্মার বা যারা নাকি ডিফারেন্স মেক করে দিতে পারবেন, প্রথমে যার কথা বলবো কিলিয়ান এমবাপ্পে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির কথা চিন্তা করলেও কিন্তু এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ হলেই তিনি জ্বলে ওঠেন।
1966 সালে জিও ফার্স্টের হ্যাট্রিকের পর ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাট্রিক করা সেকেন্ড প্লেয়ার ইতিহাসেরই কিলিয়ান এমবাপ্পে, যেটা কিনা 2022 সালে ফাইনালে আর্জেন্টিনার এগেনস্টে তিনি করেছিলেন। এমবাপ্পে যদিও কিনা ইনজুরিতে ভুগছিলেন, ইনজুরি থেকে সবেমাত্র তিনি ব্যাক করলেন, রিয়াল মাদ্রিদের হয়ে লাস্ট ম্যাচটা কিন্তু তিনি খেলেছেন। তবে বিশ্বকাপ আসলে কিন্তু আবারও ফ্রান্সের হয়ে আমার কাছে মনে হয় যে সেই ডিফারেন্স মেকার বা স্টার পারফর্মারই থাকবেন এমবাপ্পে। এমবাপ্পেরও কিন্তু সামনে একটা রেকর্ডের হাতছানি আছে। যদি আর 5টা গোল তিনি করতে পারেন তাহলে ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সর্বোচ্চ গোল কিন্তু হয়ে যাবে এই এমবাপ্পের। সেকেন্ড যার কথা বলবো তিনি হচ্ছেন রায়ান চেরকি। ম্যান সিটিতে গার্ডিওলা যখন নাকি রায়ান চেরকিকে নেওয়ার পরে এই 22 বছর বয়সী প্লেয়ার তিনি যেভাবে করে নজর কেড়েছেন, যেভাবে করে ওয়ার্ল্ডকে জানান দিয়েছেন যে ফুটবল দুনিয়া কাঁপাতে হি ইজ রেডি। রায়ান চেরকি আমার কাছে মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের একজন ব্রেক থ্রু পারফর্মার হবেন। তো রায়ান চেরকির দিকে কিন্তু সবারই বা ফুটবল বিশ্বের নজরটা থাকবে। এবং তারপরে যদি বলি কি পারফর্মার, একটু দ্বিমত আপনারা এখানে করতেই পারেন। আমার চোখে এখনও 35 বছর বয়সী হলেও সেই বুড়ো হলেও এনগোলো কান্তে 35 বছর বয়সে তিনি তার থার্ড ওয়ার্ল্ড কাপটা খেলছেন। অনেকেই বলছেন যে বুড়ো কান্তেকে নিয়ে কি করবেন, তবে দেশম জানেন যে কান্তে মাঠে থাকলে আর অনেক কিছুই কিন্তু সহজ হয়ে যায়। পুরো মাঠটাকে যেভাবে করে দখল করে রাখেন সেইটাই কিন্তু ডিফারেন্স মেক করে দেয় খেলার মাঝখানে। সেটাই কিন্তু প্রমাণ করে যে কেন দেশম তাকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রেখেছেন। আমার কাছে মনে হয় যে মিডফিল্ডের দায়িত্বটা সামলানোর একদম আমি যদি বলি যে কি রোলটা থাকবে কান্তের কাছে, তাহলে কি বেশি ভুল করব? কেউ কি এখানে দ্বিমত করবেন? শেষে একটা ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। দিদিয়ের দেশম 1998 সালে ফ্রান্স যে বিশ্বকাপটা জিতেছিল সেই বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন তিনি, এবং 2018 সালের যেই বিশ্বকাপটা ফ্রান্স জিতেছিল সেই বিশ্বকাপের কোচ ছিলেন তিনি। এটা কিন্তু ইতিহাসে মাত্র 2 জনের এই কীর্তিটা রয়েছে। 2014 সালে কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির সাথে বিদায়, 2018-তে বিশ্বকাপ জয়, 2022-এ এতটুকুর জন্য বিশ্বকাপ মিস হয়েছে দেশমের ফ্রান্সের, এবং এই বিশ্বকাপটার পরপরই তিনি ফ্রান্সের দায়িত্বদার ছেড়ে দিবেন। সো এই বিশ্বকাপে কি দেশম তার আরেকটা ম্যাজিক রেখে যেতে চাচ্ছেন কিনা বা পারবেন কিনা? যদি সেটা হয়, চ্যাম্পিয়ন যদি ফ্রান্স হয়, তাহলে ইতিহাসের একমাত্র একজন হয়ে থাকবেন কিন্তু দিদিয়ের দেশম। সেটা কি হবে কিনা? এই স্টারেড স্কোয়াড নিয়ে ফ্রান্স আসলে কি করতে পারবে? ফ্রান্স কি চ্যাম্পিয়ন হতে পারবে, বা এখনই কি আমরা লিখে দিতে পারি যে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে? ফ্রান্স কি ফেভারিট কিনা? আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। যেভাবে করে দেশম বলেছেন যে আমরা অহংকারী না, আমরা জিততে চাই, তবে আমরা বাস্তবতা মাথায় রাখতে চাচ্ছি যে আমার চোখে মনে হয় আরও 8টা দল আছে যারা ওয়ার্ল্ড কাপ জিততে সক্ষম। ফ্রান্সের কোচ দেশম গ্রাউন্ডেড আছেন, পা মাটিতে রেখে এই কথা যে বলছেন, আপনি আমি কি বিশ্বাস করি ফ্রান্সকে আটকাতে আসলে পারে কোন দল? আর্জেন্টিনা, ব্রাজিল, নাকি ইংল্যান্ড, নাকি পর্তুগাল? কারা আসলে এই ফ্রান্সকে আটকাতে পারবে? আপনারা জানান তো দেখি। এই ফ্রান্স এবারে কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কিনা সেটা আপনাদের কাছ থেকে জানতে চাইব। যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।